সো আচ্ছা, তো আমাদের আজকে হচ্ছে P3, ঠিক আছে। তো P3 যেটা হয় আমাদের যে লেকচার, সেটা হচ্ছে একদম মোটা দাগে বলতে গেলে অপটিক্স। হ্যাঁ, অপটিক্সের বাংলা হচ্ছে আলোক বিদ্যা আর কি, আলোক বিজ্ঞান। তো আলো নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে অপটিক্স, ফিজিক্সের যে ব্রাঞ্চ, ঠিক আছে। তো অপটিক্সে আমাদের সিলেবাসে আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে। তো জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা ভৌত আলোক বিজ্ঞানের তুলনায় বড়। তো এই চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করতেছি। মূলত ফোকাস থাকবে আমাদের এই চ্যাপ্টারে, তারপর হচ্ছে এই চ্যাপ্টারে টুকটাক কথা বলবো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করতে পারি জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমাদের যে টপিক, আসলে জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। আমরা 9-10-এ পড়ছিলাম হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিসরণ। তো প্রতিসরণের জাস্ট কিছু কনসেপ্ট পড়ছিলাম 9-10-এ, ওইটারই হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, অ্যাডভান্স হচ্ছে আমাদের কি এইচএসসি লেভেলে, ঠিক আছে। তো প্রতিসরণ কনসেপ্টটা নিয়ে আমাদের শুরু হতে পারে। আর এই চ্যাপ্টারে অনেক বড় বড় কিছু থিওরি আছে, তো ওইটার উপর ডিপেন্ড করে অ্যাডমিশন আসে না। অ্যাডমিশনে তো এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, ছোট ছোট কোশ্চেন থাকে। সো প্রতিসরণ নিয়ে বইতে অনেক কিছু লেখা নাই, বাট অ্যাডমিশনে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, ঠিক আছে। তো প্রতিসরণ নিয়ে কত রকমের ভেরিয়েশনে কোশ্চেন আসতে পারে সেগুলো এখন আমরা দেখব, ঠিক আছে। প্রতিসরণ প্রতিসরণ ব্যাপারটা কি আসলে? তোমার যদি এরকম দুটো মাধ্যম থাকে, হালকা মাধ্যম আর কি এই পাশে যদি ঘন মাধ্যম থাকে, আচ্ছা, কোনো একটা লাইন এই দুইটা মাধ্যমকে আলাদা করছে, সেটাকে কি বলা হয়? মাধ্যমের বিভেদ তল, ঠিক আছে। এই লাইনটা যদি এই দুইটা মাধ্যমকে আলাদা করে তাহলে এটা কি? বিভেদ তল, ঠিক আছে। মাধ্যমের বিভেদ তল বুঝার একটা অ্যানালজি আছে, যে পুকুরের দিকে তাকাও, পুকুরের কি হয়? সারফেস, পানির যে সারফেস লেভেলটা, পৃষ্ঠ লেভেলের উপরে কি বাতাস আছে, আর নিচে কি আছে? পানি আছে। তো পুকুরের যে উপরের যে সারফেসের লাইন যদি আমরা ড্র করি, সেটাকে বলা হয় কি? মাধ্যমের বিভেদ তল, ঠিক আছে। তার মানে এটার জাস্ট উপরে কি আছে? হালকা মাধ্যম আছে, আর নিচে ঘন মাধ্যম, ঠিক আছে। তো আমরা যদি হিসাব করি যে হালকা মাধ্যম, ঘন মাধ্যমের যে আমাদের প্রতিসরণের যে ম্যাথগুলো, সেগুলোতে সবসময় দেখা গেছে যে ওই বিভেদ তলের উপর আমরা একটা লম্ব ড্র করি, ঠিক আছে। তো লম্ব ড্র করে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট গুলো হয়, আলো কিভাবে পড়তেছে সেই হিসাব বিকাশ হয়, অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের হিসাবটা হয় আমাদের লম্বের সাপেক্ষে, ঠিক আছে। তো আমাদের যে ব্যাপারটা লক্ষণীয়, আলো যদি তোমার লম্বভাবে পড়ে, জাস্ট এইভাবে পড়ে, ঠিক আছে। আলো যদি লম্বভাবে পড়ে, সেই ক্ষেত্রে আর ঘন মাধ্যম হোক, হালকা মাধ্যম হোক, এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট আলো স্ট্রেট লাইনে চলে যাবে, ঠিক আছে। বাট আলো যদি কোনো অ্যাঙ্গেলে পড়ে, দেন হচ্ছে আমাদের প্রতিসরণের কনসেপ্টটা খাটবে। তার মানে আলো যদি স্ট্রেট লাইনে লম্ব আকারে যদি কোনো সারফেসে বা কোনো মাধ্যমের বিভেদ তলে পড়ে, সেক্ষেত্রে কি জাস্ট যে পথে আসতেছিল সরল পথে, সেই পথে যাইতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, বাট সমস্যাটা তখনই হয় যখন হচ্ছে আলো আলো লম্বভাবে পড়ে না, একটা অ্যাঙ্গেল নিয়ে পড়ে। ধরো আলো একটা অ্যাঙ্গেল করলো উলম্বের সাথে, সেটা হচ্ছে আই অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এইখানে আলোটা এসে পড়লো, যে পড়ার যে আলো এসে পড়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাকে বলা হয় যে আপতিত রশ্মি, ঠিক আছে। আপতিত রশ্মি যে কোণ তৈরি করে সেটাকে কি বলে? আপতন কোণ, ঠিক আছে। তো আলো কি করবে? আলো যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে আলো উলম্বের দিকে কিছুটা বাঁকবে। এটা আমরা 9-10 থেকে শিখছি, ছোটবেলার কনসেপ্ট এটা। আলো জাস্ট যাওয়ার কথা ছিল কি এই বরাবর, স্ট্রেট লাইন বরাবর, কিন্তু যাবে না, সেটা জাস্ট একটু উলম্বের দিকে কি বাঁকবে। কতটুকু বাঁকে এক এক মাধ্যম থেকে এক এক মাধ্যমে, সেটা আসলে ডিপেন্ড করে প্রতিসরণাঙ্ক বলতে একটা আমরা টার্ম পড়ছিলাম, মিউ, মনে আছে? তো ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আলো যে বাঁকলো, তো বাঁকার ফলে এইখানে উলম্বের সাথে কি একটা কোণ করলো, ঠিক আছে। তো এই কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ বা রিফ্লেক্টিং অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, আলো আসলে যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে কেন গেল না। এটা জাস্ট
হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে কি হয়, আলো যে কোণ করতেছিল সেই কোণটা আসলে উলম্বের দিকে বেঁকে যায় এবং কি প্রথম কোণের তুলনায় দ্বিতীয় কোণ যেটা হয় সেটা কি ছোট হয়। তার মানে প্রতিসরণ কনসেপ্টে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আই ইজ গ্রেটার দেন আর। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন প্রতিসরণাঙ্ক নিয়ে আমরা একটু কথা বলি। ধরি হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ এ, ঠিক আছে, আর ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি মিউ বি। এখন এই যে মিউ এ এটা আসলে কিভাবে ডিটারমাইন করছে, ঠিক আছে? তো প্রত্যেকটা মাধ্যমেরই প্রতিসরণাঙ্ক তোমার ডিটারমাইন করা হয়েছে শূন্য মাধ্যমের সাপেক্ষে। শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামের সাপেক্ষে, কোনো মাধ্যম নাই তার সাপেক্ষে। হালকা মাধ্যম বলতে কি, আমরা সাপোজ ধরি এটা হচ্ছে আমাদের এয়ার বা বাতাস, ঠিক আছে, আর এটা আমাদের কি হতে পারে, ওয়াটার। বুঝা গেছে? তাহলে এই যে ওয়াটার মিউ বি কে আমরা যদি ওয়াটারের প্রতিসরণাঙ্ক ধরি আর এয়ারের যে প্রতিসরণাঙ্ক এটা যদি আমরা মিউ এ ধরি, তাহলে এগুলো আসলে ডিটারমাইন করা হয়েছে, হিসাব করা হয়েছে শূন্য মাধ্যমের সাপেক্ষে। বুঝা গেল? তাহলে এটার জন্য যে আমাদের সূত্রগুলো হবে মিউ এর সাথে মিউ বির সাথে, সেটা আমাদের স্নেলস ল বলতে একটা ব্যাপার আছে, সেটা আমরা এখন শিখব। ঠিক আছে? এদের সাথে আপতন কোণের সাথে প্রতিসরণ কোণের সাথে যে সম্পর্কটা, এটা আমরা এখন দেখব। আচ্ছা, মুছে দেই নাকি? স্নেল সাহেব বলছে যে তোমার এরকম যদি মিউ এর সাপেক্ষে মিউ বির যদি আমি হিসাব করি, তাহলে সেটা হবে তাদের আলাদা আলাদা শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণের ভাগফল, বা হচ্ছে এরকম ভাবে লেখা যায় যে মিউ বি বাই মিউ এ। মিউ এর সাপেক্ষে মিউ বির প্রতিসরণাঙ্ক যেটা লেখা হয় এ মিউ বি। ঠিক আছে? এখানে কে থাকে, যার সাপেক্ষে। ঠিক আছে? যার সাপেক্ষে আমরা মিউ আরেকটা মিউ বের করতেছি, সেটা হচ্ছে কি শুরুতে থাকবে, আর কারটা বের করা হচ্ছে বি এরটা। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখবো। আর যার সাপেক্ষে আমরা ওই দিনও দেখছি কোনো কিছু সাপেক্ষে যদি নির্ণয় করা হয় সেটা কি থাকে, নিচে থাকে, আর যারটা বের করা হয় সেটা উপরে থাকে। ঠিক আছে? এই সূত্রটা ভালো করে লিখে নাও। আচ্ছা, তো স্নেল সাহেব যেটা করলো যে এটার সাথে এই আপতন কোণ আর প্রতিসরণ কোণের একটা সম্পর্ক তৈরি করলো, যেটা হচ্ছে আপতন কোণের সাইন আর হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, সেটাই হবে মিউ এ মিউ বি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্নেলস ল। ওকে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ইজিক্যাল টু এটা, তো তাহলে এটা ইজিক্যাল টু এটা লেখা যায়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা উপরে মূল ফরম্যাটটা লিখি। সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু হবে মিউ বি বাই মিউ এ। বুঝা গেছে? এটা কিভাবে লিখতে পারলাম, বুঝতে পারলাম? স্নেলের সূত্র থেকে, আর এটা কি জাস্ট প্রতিসরণের যে মূল বেসিক থেকে। বুঝা গেছে? আর এটাকে সাজিয়ে লিখলে যেটা আমরা অনেক বেশি ইউজ করব, মানে আমাদের সূত্র তো আমরা জানি, কিন্তু একটা সূত্র কে কত ভালোভাবে ইউজ করতে পারে এটার উপর ডিপেন্ড করতেছে কে কত দ্রুত অঙ্ক করতে পারবে। বুঝা গেছে? তো এই সূত্রটার একটা সুন্দর সাজানো ফর্ম আছে, সেটা বলি। আচ্ছা, এটা যদি আমরা আর আই গুণ করে দিই তাহলে কি হবে, সাইন আই গুণন মিউ এ ইজিক্যাল টু সাইন আর গুণন মিউ বি। এই সূত্রটাতে তোমরা ভালোভাবে খেয়াল করো কি হয়েছে আসলে। দেখো, আপতন কোণের সাথে কোণের সাইনের সাথে গুণ হয়েছে কি, ওই যে হালকা মাধ্যম ছিল তার প্রতিসরণাঙ্ক, জাস্ট উপরের পার্টটা তার সাথে জাস্ট গুণ হয়ে গেছে। আর নিচের পার্টে কি ছিল, প্রতিসরণ কোণ ছিল, আর প্রতিসরণ কোণ যে মাধ্যমে করছে তার কি প্রতিসরণাঙ্ক, জাস্ট দুইটা গুণ হয়ে গেছে। এটাই হচ্ছে আলটিমেট আমাদের কি সূত্র। এই সূত্রটা যদি আমাদের মনে থাকে, মনে রাখাও সহজ। জাস্ট কি উপরের মাধ্যম আর নিচের মাধ্যমের তাদের সাইন আর কি প্রতিসরণাঙ্ক গুণ হবে।
বুঝা গেল? এই সূত্রটা ভালো করে লিখে নাও সবাই। আমার পরবর্তী ম্যাথগুলোতে আসলে এই সূত্র ইউজ করব। আচ্ছা, এটা মুছে দেব। এটা এই ফরম্যাটটা সবার মাথায় মানে ভালোভাবে গেঁথে নাও। কোন একটা সিচুয়েশন এরকম প্রতিসরণের কনসেপ্ট মাথায় আসলেই এরকম একটা চিত্র মনে মনে ড্র করবা বা খাতায় ড্র করবা, ঠিক আছে? দেন হচ্ছে প্রবলেম সলভিংটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র নিয়ে কিছু ম্যাথ দেখতে পারি এখন। আচ্ছা, তোমাদের শিটে দেখো, তোমাদের শিটে অনেকবার কোশ্চেনটা আসছে। এই 6 নাম্বার পেজে 3 নাম্বার কোশ্চেনটা দেখো, একদম সহজ একটা প্রবলেম। পানি সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 9/8, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 3/2, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? বুঝা গেছে? তাহলে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক, যার সাপেক্ষে সে কি থাকে? সে আগে থাকে, তাই না? তাহলে পানির সাপেক্ষে তাহলে কি? ওয়াটার, ঠিক আছে? কাঁচের তাহলে কি? গ্লাস। আর উপরে কোনটা থাকে? উপরে থাকে হচ্ছে এইখানে যেটা আছে সেটা, আর এটা থাকে কি? নিচে। তাহলে উপরে যেটা থাকবে সেটা কি থাকবে? এয়ারের সাপেক্ষে কি? এয়ারের সাপেক্ষে গ্লাসের বা কাচের, ঠিক আছে? আর নিচে কি থাকবে? এয়ারের সাপেক্ষে পানির। তো দেওয়া আছে এই ভ্যালুটা, আর কি দেওয়া আছে? বায়ুর সাপেক্ষে কাচের এই ভ্যালুটা। তাহলে এটা আমরা বের করতে পারবো না? জাস্ট কি এই পাশে ও পাশ করলে হবে। তো এই পাশে কি দেওয়া আছে? 9/8 দেওয়া আছে, আর ওই পাশে কি দেওয়া আছে? ওই পাশে জাস্ট দেওয়া আছে তোমার 3/2, আর এটা হচ্ছে কি? মিউ এ ডাব্লিউ। তো মিউ এ ডাব্লিউটা আমাদের বের করা লাগবে। তাহলে কি জাস্ট এই পাশে পাশ করলে কি হবে? মিউ এ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে জাস্ট এই পাশে 3/2 8/9 4/3। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার সবার? কত ইজিলি ম্যাথ করা যায়। এই টাইপের ম্যাথ আসলে থাকে, জাস্ট তোমাদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে তোমরা হচ্ছে ম্যাথ করতে পারবা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এরপর টপিকে যাই। আচ্ছা, আচ্ছা এখন আমরা পড়বো বিচ্যুতি কোণ, ঠিক আছে? আচ্ছা, বিচ্যুতি কোণ কি জিনিস সেটা বলি। যে আসলে কি ছিল, তোমার প্রতিসরণ ধর্মের কারণে এই দিকে যাওয়ার কথা ছিল, আসলে একটু কি বেঁকে গেল। বুঝা গেছে? তো এখানে কি হলো, এটা আমাদের আই ছিল, এটা আমাদের কি ছিল? আর ছিল। এখন যাওয়ার কথা ছিল কি এই পথে, টেন্ডেন্সি ছিল এই পথে যাওয়ার। তো জাস্ট কতটুকু বেঁকে গেল, এটাকে আমরা যদি ডেল্টা ধরি, তাহলে এই ডেল্টাটাই হচ্ছে কি জাস্ট এই দিক থেকে এদিকে কতটুকু সরে গেল, এটাই হিসাব কি বলা হয়? কি কৌণিক বিচ্যুতি। বুঝা গেছে? কৌণিক বিচ্যুতি। তো কৌণিক বিচ্যুতি হিসাব তাহলে কি? এই কোণটা, টোটাল কোণটা ডেল্টা প্লাস আর, এই টোটাল কোণটা কি আসলে আয়ের সমান। কেন আয়ের সমান বলতো? জাস্ট বিপ্রতীপ কোণের সূত্র অনুসারে। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কি হবে? ডেল্টা ইজ ইকুয়াল টু হবে আই মাইনাস আর, ঠিক আছে? তাহলে কৌণিক বিচ্যুতি যদি কোনো সূত্র আসে তাহলে আমরা কি, বা প্রবলেম আসলে আমরা এই সূত্র দিয়ে সমাধান করে ফেলবো। আচ্ছা, গেল। এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আপাত গভীরতা কি প্রকৃত গভীরতা কি একটু বলি।
তোমরা খেয়াল করছো কিনা জানি না, ছোটবেলায় তোমাদের ওই যে অনেকে জগের ভিতর হচ্ছে কয়েন ছেড়ে দিত। কয়েন ছেড়ে দিলে কি হইতো, যে জাস্ট কয়েনটা অ্যাকচুয়ালি যেখানে আছে মনে হইতো বাইরে থেকে তাকালে যে একটু উপরে উঠে আছে, ঠিক আছে। তো এই ব্যাপারটাকেই, এটা আসলে আলোর প্রতিসরণ ধর্মের কারণে হয়েছে। তো এই ব্যাপারটাকে আসলে বলা হয় কি, আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার কি কনসেপ্ট, ঠিক আছে। তো চিন্তা করো, জাস্ট হচ্ছে এটা যদি তোমার কি জগে পানির সারফেস লেভেল হয়, তাহলে কি আমরা বিভেদ তল ওটার উপর টানছি, তার উপরে কি আমাদের ইয়ার আছে, আর নিচে কি আছে, আমাদের পানি আছে, ঠিক আছে। তাহলে জাস্ট বস্তুটা যদি অ্যাকচুয়ালি এটা যদি একদম পাত্রের শেষ প্রান্ত হয়, তো ধরো এখানে তুমি একটা কি কয়েন রাখছো, ঠিক আছে। বাট আচ্ছা, বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা দেখতে পারি, বুঝা গেছে। তো এখানে যদি আমরা চোখ মেলে তাকাই, ঠিক আছে, তো যেটা হয় যে বস্তু থেকে আমার কি ঘন মাধ্যম থেকে কি এখন যাচ্ছে কি হালকা মাধ্যমে, তাহলে কি উলম্বের দিকে বেঁকে যাবে না উলম্বের থেকে দূরে সরে যাবে? দূরে সরে যাবে। তাহলে জাস্ট কি এই বরাবর যাবে। কিন্তু আমাদের আলোর আসার টেন্ডেন্সি কি ছিল? টেন্ডেন্সি ছিল এই বরাবর, ঠিক আছে। কারণ আলো আমরা জানি স্ট্রেট লাইনে চলতে হচ্ছে আলোর একটা ধর্ম। তো আবার কি হয়, এই বস্তুটা থেকে সব জায়গায় আলো যাবে, তো লম্ব বরাবর কি একটা একটা রে যাবে আলো। তো এখানে কি হবে, এখানে জাস্ট এই লাইনটা আর এই লাইনটা কি এখানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। তো যেটা আমাদের ইলিউশনে দেখা যাবে, সেটা দেখা যাবে যে এই বস্তুটা আসলে যার প্রতিবিম্ব তৈরি হয়েছে কি এই জায়গাটাতে, বুঝা গেছে। তো আসলে দেখবে কি, সে উপর থেকে তাকালে দেখবে যে বস্তুটা এখানে উপরে উঠে আসছে, অ্যাকচুয়ালি উপরে উঠে নাই, জাস্ট নিচেই আছে, ঠিক আছে। তো এখন যদি আমরা পাত্রের যে পুরা হাইটটা যদি ধরি, এটা হচ্ছে আমাদের কি প্রকৃত গভীরতা পাত্রের, ঠিক আছে। অ্যাকচুয়াল যে কতটুকু হাইটে আছে সেটা যদি আমরা কি ধরি, সেটা যদি আমরা এইচ ধরি, আর হচ্ছে আচ্ছা বইপত্রে যেটা ধরে সেটাই ধরি, আচ্ছা ইউ ধরি, আর এই যে যেটা আসলে মনে হচ্ছে কতটুকু গভীরে সেটাকে যদি আমরা ভি ধরি, তাহলে আমাদের যে সূত্রটা আর এই পাত্রের আচ্ছা ঘনমাধ্যমের যে আমাদের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে, যেই মাধ্যমে এই ব্যাপারটা ঘটতেছে সেটার প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, তাহলে সূত্রটা হচ্ছে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, তাহলে ইউ বাই ভি, ঠিক আছে। প্রকৃত বাই আপাত, এটা মনে রাখলেই হবে। আচ্ছা ইউ ভি নিয়ে গুলাই ফেলে অনেকে। বুঝা গেল? এই জিনিসটা লিখে রাখো, তাহলে হচ্ছে মনে থাকবে। আচ্ছা, তারপরে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আপাত সরণ। এই যে জাস্ট এটা কি ছিল, আমাদের অ্যাকচুয়াল হাইটটা ছিল, আর যেটা আমাদের মনে হচ্ছে কি ইলুশন, সেটা হচ্ছে কি ভি, ঠিক আছে। তাহলে আমাদের এই ইউ থেকে যদি আমরা ভি বাদ দিই, তাহলে আপাত ভাবে কতটুকু সরে গেল, এটাকে বলা হয় আপাত সরণ। এটা যদি আমরা এইচ দ্বারা ডিনোট করি, তাহলে কি হবে ইউ মাইনাস ভি, ঠিক আছে। এইচটা কি আসলে আপাত সরণ, বোঝা গেল? সূত্রগুলো তুলো, এটা নিয়ে একটা ম্যাথ করব, ঢাকা ইউনিভার্সিটিতে গত ইয়ার আসছিল। আচ্ছা, সূত্র তোলা হয়েছে সবার? ডান। আচ্ছা, তাহলে দেখো শীটের 6 নম্বর পেজেরই ফার্স্ট যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমরা ওয়েট পেপার হিসাবে কাচের একটা বস্তু আমরা রাখি, গোল, দেখছো হয়তো সবাই, অফিস আদালতে থাকে। তো যেটা হচ্ছে সেটা রাখার ফলে ওটা কি কাচের একটা বস্তু, আর কাচের বাইরে কি আছে, এয়ার আছে, তাহলে দুটো মাধ্যম চেঞ্জ হয়েছে অবশ্যই। তো ওইখানে যদি আমরা তাকাই, আচ্ছা আমরা আমাদের ওয়েট পেপার নিচে যদি একটা সরল লেখা বা দাগ টানা থাকে, ঠিক আছে, এই বরাবর, তাহলে যেহেতু কি এটা একদম সারফেস লেভেল আছে, তাহলে আমরা যদি বাইরে থেকে তাকাই, এই যে আপাত গভীরতা প্রকৃত গভীরতার কনসেপ্ট থেকে এটা মনে হবে জাস্ট
সরলরেখাটা এখানে নাই, জাস্ট একটু উপরে আছে, ঠিক আছে? তো এখানে জাস্ট বলা আছে মিউটা বলা আছে, দেখো কাগজের ভার হিসেবে ব্যবহৃত একটি পুরো কাজ প্রতি স্বর্ণাঙ্ক কত, তাহলে মিউটা আমাদের দেওয়া আছে 1.5, ঠিক আছে? আর খণ্ডের উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে কাগজের উপর একটি সাদা, আচ্ছা কাগজের উপর একটি দাগ কাচের উপর প্রান্ত থেকে 6 মিটার নিচে দেখা যায়। তাহলে এখান থেকে দেখতেছি কি অ্যাকচুয়াল যেটা আপাত গভীরতা সেটা দেখতেছি কি এখান থেকে 6 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি ভি এর ভ্যালু, অ্যাকচুয়ালি চাচ্ছে কি ইউটা, তাহলে আমরা জাস্ট কি মান বসায় দিয়ে কি বের করতে পারবো না? তাহলে 1.5 মানে কি অ্যাকচুয়ালি 3/2, আর এখানে ইউটা চাইছে, আর আছে কি আছে হচ্ছে ভি এর ভ্যালুটা 6 সেন্টিমিটার। তাহলে আমি যদি ওই পাশে নিয়ে যাই 3 × 6/2, অ্যাকচুয়ালি কি হবে ইউটা হবে কি 9। বুঝা গেল? কত সিম্পল ম্যাথ, বুঝতে পারছো? তাহলে জাস্ট এটা কি আমরা জাস্ট কনসেপ্টটা বুঝলাম, দ্যাটস ওয়াই কি হলো এই ম্যাথটা এত ইজিলি করতে পারলাম। তাহলে আমরা কনসেপ্টগুলো ভালোভাবে বুঝবো, তাহলে আমরা যে কোনো ম্যাথই করতে পারবো। ঢাবিতে তোমার কোশ্চেন হয় সব কনসেপচুয়াল, জাস্ট দেখবা যে ম্যাথের অ্যান্সার, ম্যাথ দেখে মনে হবে না জানি কি অ্যান্সার হবে, কিন্তু আসলে ওটার অ্যান্সার 0 1 এইটাই। বুঝা গেছে? ওরা হচ্ছে যতটা না সময় দেয় কোশ্চেন বানাতে, ততটা না সময় দেয় ভুল অ্যান্সার বানাইতে। এই ব্যাপারটা বুঝছো? ধরো তুমি ম্যাথ করে মানে লাভ দিয়ে যে শুরুতেই ম্যাথ দেখে যেটা করে ফেলবা, যে অ্যান্সারটা দিবা সেটাই আসলে ওরা অপশনে রাখে 3টা, ঠিক আছে? আর যেটা কারেক্ট সেটা রাখে। তো পোলাপান যেটা আসলে টেন্ডেন্সি থাকে ভুল করার, যে অ্যান্সারটা দেওয়া কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার না থাকলে সেটা ওখানে দিয়ে রাখে। সো অ্যান্সার দাগায় মনে হয় যে সবগুলো পারছি, আসলে আলটিমেটলি রেজাল্টের দিন নাম আসে না। বুঝা গেছে? তাহলে আমরা যে কোনো জিনিস পড়লে খুব কি মনোযোগ দিয়ে পড়বো, কনসেপচুয়ালি পড়বো, আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা ভালোভাবে বলবো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে যে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বিচ্যুতি। তো আমরা কি অ্যাঙ্গেল কৌণিক বিচ্যুতি পড়লাম, ঠিক আছে? তো সেটার পার্শ্ব সরণ একটা মানে তোমার কৌণিক না, জাস্ট ডিস্টেন্স সিকোয়েন্সে তোমার কতটুকু সরে গেল সেটা আমরা দেখব। আচ্ছা, এটা তেমন আসে না, তারপরে একটু বলে দিই। সেটা হচ্ছে তোমার কি যাওয়ার টেন্ডেন্সি ছিল এই বরাবর, আসলে আলো যায় এই দিক বরাবর। তো আমার কি হয় এখানে যেটা হয় সেটা হচ্ছে যদি তুমি সরণের কথা চিন্তা করো তাহলে কি জাস্ট এখানে এক্স পরিমাণ কি সরে যায়, এখান থেকে জাস্ট কি এতটুকু সরে আসছে। এটা তো আগে চিন্তা করলাম কি ডেল্টা বা অ্যাঙ্গেল হিসাবে, এখন আমি জাস্ট এই দূরত্বটা চাই কতটুকু দূরত্ব সরে আসছে। তো এটাকে বলা হয় তোমার, এটাকে বলা হয় তোমার বিচ্যুতি সরণ, ঠিক আছে? তাহলে এই বিচ্যুতি সরণটা আমি কিভাবে পাবো, এটার আমার সূত্র কি সেটা একটু লিখে নাও, সূত্র একটু, বা এটাকে আরেকটা নাম আছে পার্শ্ব সরণ বলে, ঠিক আছে? পাশ দিয়ে কতটুকু সরে গেল, ঠিক আছে? তো এই সূত্রটা একটু জটিল, লিখে নাও সবাই। এটার প্রুফ হয়তো বইতে নাই। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে, এখানে কি হবে আই একটা কি আপতন কোণ থাকবে, আর একটা কি প্রতিসরণ কোণ থাকবে। সূত্রটা হচ্ছে এক্স কি পরিমাণ পার্শ্ব সরণ ঘটছে সেটা হবে তার, আচ্ছা এখানে একটা গভীরতা থাকবে, ধরো হচ্ছে এটা ডি গভীর আছে, তো সেই গভীরতা বাই এই কোণের প্রতিসরণ কোণের কজ ইনটু ট্যান হবে এই যে জাস্ট আর আর আই এর যে পার্থক্যটা বা আই মাইনাস আর, সেটার আমাদের ট্যান নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি এই পার্শ্ব সরণটা পাবো। বুঝা গেল? কত মিনিট আছে? আচ্ছা, তোলাশের সূত্র মুছে দেই নাকি?
আবারও আরেকটা কনসেপ্ট বলবো, সেটা হচ্ছে 19 কনসেপ্ট, হচ্ছে সংকট কোণ। ঠিক আছে, তো সংকট কোণ ব্যাপারটা কি? লাইন সোজা হচ্ছে না। সংকট কোণ ব্যাপারটা বলি, সেটা হচ্ছে তোমার কি হবে যদি তুমি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো পাস করো, সেক্ষেত্রে কিন্তু কি তোমার উলম্বের থেকে বেঁকে যাবে, মানে দূরে সরে যাবে। ঠিক আছে, উলম্বের থেকে দূরে সরে যাবে। এখন আমি জাস্ট কি আমার তাহলে ঘন মাধ্যম থেকে যদি আলো ট্রান্সফার করি, সেক্ষেত্রে কি আমার এই ক্ষেত্রে কি আপতন কোণটা কি আই ঘন মাধ্যমে, আর এই ক্ষেত্রে কিন্তু কি আমার প্রতিসরণ কোণটা কি আর হবে। এখন আমি জাস্ট এটা কি এখান থেকে বাঁকাতে 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 দেখলাম যে এটা দূরে সরতে সরতে এক সময় এই বরাবর চলে যায়, তার মানে উলম্বের সাথে কত ডিগ্রি করছে, 90 ডিগ্রি করছে। যেই কোণের কারণে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যেটা কিনা আমাদের কি প্রতিসরণ কোণ আর এর ভ্যালু। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটাকে বলা হয় কি সংকট কোণ। তাহলে এখানে আইটাকে বলা হবে থিটা সি, সংকটের ইংরেজি হচ্ছে ক্রিটিক্যাল। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি থিটা সি, বা কি 90 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টির জন্য দায়ী কি কোণ, আপতন কোণ। বুঝা গেছে? ক্লিয়ার? তো এখানে এক এক মাধ্যমের জন্য এক এক রকম থিটা সি আমরা পাই। বুঝা গেছে? এই কনসেপ্টটা বুঝছো সবাই? ক্লিয়ার? এটা জাস্ট কেন হইলো, জাস্ট তোমার এই কোণটা আমি একটা নির্দিষ্ট ভাবে বাঁকালাম, দ্যাটস ওয়াই কি এখানে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেলাম। আচ্ছা, তো এই ব্যাপারটাকে বলা হয় সংকট কোণ। তো সংকট কোণ নিয়ে একটা ফেমাস ম্যাথ আছে। আচ্ছা, ওকে, যদি এখানে তোমার আচ্ছা, তো এখানে ধরো একটা মাছ থাকলো। ঠিক আছে, তো যেটা হয় পানির সারফেস থেকে ধরো সমুদ্রের তল বরাবর এই জায়গায় কি আমাদের সূর্য উদয় বা অস্ত হয়। ঠিক আছে, তো যদি তোমার মাছ তাকায়, অ্যাকচুয়ালি তোমার সূর্যের ব্যাপারটা অস্ত গেল উদয় হলো, এই আলোটা আসলে তোমার এই বরাবর লাইন বরাবর কি কাজ করবে মাছের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে মাছ কত অ্যাঙ্গেলে তাকালে অ্যাকচুয়ালি সূর্যের আলোটা মাছের চোখে এসে পৌঁছাবে। তো এটা কি তাহলে আমাদের সংকট কোণের কনসেপ্টটা না? আচ্ছা, তাহলে আমাদের এই যে এই ক্ষেত্রে আমাদের কি থিটা সিটা আমাদের বের করা লাগে। বোঝা গেল? তাহলে দেখো তোমাদের শীটে একটা ম্যাথ আছে এই রিলেটেড, পৃষ্ঠা 6-এরই তোমার হচ্ছে 11 নম্বর ম্যাথটা। আচ্ছা, অস্তগামী সূর্য দেখার জন্য পানির ভিতর থেকে একটি মাছকে অবিলম্বের সাপেক্ষে যে কোণে দৃষ্টিপাত করতে হবে তা হলো। ঠিক আছে, কয়েকবার আসছে বেস্ট। তো এইখানে আমাদের যে ব্যাপারটা হবে, আমাদের ওই কনসেপ্টটা খাটবে। জাস্ট কি ওই যে আমরা শিখছিলাম মিউ এ মিউ বি আর কি, উপরে বি হবে সাইন আর। ঠিক আছে, তো এখানে বলো তো আমাদের বের করতে হবে কি সাইন আই, বা এটাকে থিটা সি বললে কি বেটার হয়। ঠিক আছে, আর আরটা কিন্তু আমাদের জানা, বলো তো কিভাবে জানা, 90 ডিগ্রি। তাহলে আমার এই ভ্যালুটা কি জাস্ট 1। বুঝা গেছে? আর মিউ এটা কি বলতো, মিউ এটা হচ্ছে আমাদের নিচের অংশ যা পানির। ঠিক আছে, আর কি মিউ বিটা হচ্ছে আমাদের ইয়ার। তো ইয়ারেরটা ধরা হয়, ইয়ারের মিউ ধরা হয় তোমার শূন্য মাধ্যমের সাপেক্ষে 1 অ্যাকচুয়ালি। বুঝা গেছে? তাহলে আমরা জাস্ট কি 1 বাই পানিরটা যদি জানি বের করতে পারবো না, তাহলে থিটা সিটা আমরা বের করতে পারবো। এখানে পানিরটা তোমাদের জানতে হবে, পানির মিউটা হচ্ছে ওয়াটার 4/3 বাই অথবা 1.33। ঠিক আছে, তো এটা ইনপুট করে দিলেই দেখা হচ্ছে কি সাইন ওই পাশে নিয়ে গেলে থিটা সি হবে আমাদের সাইন ইনভার্স 4/3। এই ভ্যালুটা যেটা আসবে সেটাই। বোঝা গেছে? ওকে, মুছে দিলাম নাকি? এই ম্যাথটা তোমরা ক্লিয়ার সবাই?
আচ্ছা আচ্ছা, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এটার সাথে রিলেটেড, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, এই প্রতিফলন নাম দেওয়া হয়েছে কেন সেটা বলি, কিন্তু কনসেপ্টটা আসলে প্রতিসরণের কনসেপ্ট, একটু বুঝায় বলি। আচ্ছা, আমাদের যদি এরকম হয় যে বিভেদ তল থাকে আর লম্ব যদি টানা থাকে, তাহলে আমরা একটু আগে কি দেখলাম, জাস্ট থিটা সির জন্য কি হয়, ওই পাশে আমাদের প্রতিসরণ কোণ কত পাওয়া যায়, 90 ডিগ্রি পাওয়া যায়। ঠিক আছে? এখন আমি যদি এটাকে আরো বাড়াই, ঠিক আছে, তাহলে জাস্ট কি হবে, এটা আরো দূরে সরে যাবে। তা আরো দূরে সরে গেলে কি হবে অ্যাকচুয়ালি, এটা আমাদের যদি প্রথম মানে ঘন মাধ্যম হয় আর এটা আমাদের কি হালকা মাধ্যম হয়, তাহলে দেখা গেল কি যে আসলে আবার নিজ মাধ্যমে, যেই মাধ্যম থেকে আপতন হচ্ছিল সেই মাধ্যমে আবার কি ফিরে আসলো। তাহলে এই যে ফিরে আসা ব্যাপারটা, আলো গিয়ে একটা পৃষ্ঠতলে গিয়ে ফিরে আসে, এই কনসেপ্টটা কি প্রতিফলন কনসেপ্ট। ঠিক আছে? তাহলে যেহেতু প্রতিসরণের জন্য কিন্তু হইলো, বাট আচরণ করতেছে কার মতো, প্রতিফলনের মতো, তো এই ব্যাপারটাকে বলা হয় কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে থিটা সি আই ইজ ইকুয়াল টু হয় আই ইজ ইকুয়াল টু আর, মানে সমান সমান কোণ তৈরি করে। বোঝা গেল? আচ্ছা, তো এই টপিকের উপর একটা জটিল ম্যাথ আছে। আচ্ছা, তবে ওই ম্যাথ রিলেটেড অনেকগুলো ম্যাথ হয়। ঠিক আছে? তো ওটা একটু দেখাই, একটু সময় লাগবে। আচ্ছা, প্রতিফলন আমি যে সূত্রটা দেখা দিই, তোমরা যেন যে কোনো সিচুয়েশনে এই সূত্রটা ইউজ করতে পারো, সেই ব্যবস্থা করে দিচ্ছি। ধরো সুইমিং সুইমিং পুল দেখছো সবাই? আচ্ছা, না দেখলেও মুভি বা ছবিতে দেখছো। ঠিক আছে? তো সুইমিং পুলে তোমার ধরো এখানে একটা লাইট সেট করা আছে। ঠিক আছে? তো তো এখান থেকে লাইট তো সব চারপাশে ছড়ায় পড়ে। ঠিক আছে? তো যেটা দেখা যায় যে এইখান থেকে ধরো একটা অ্যাঙ্গেল, যেটা কিনা তোমার কি, আচ্ছা উলম্ব টানলাম, থিটা সি অ্যাঙ্গেলে যদি লাইট পড়ে, ঠিক আছে, সেটা যাবে কোন বরাবর, এই বরাবর। ঠিক আছে? তাহলে আমার এরপরে যদি আমি এটা আরো বাঁকাই, ঠিক আছে, আরো দূরে সরাই দেই, তাহলে কি হবে, তারপরের গুলা কি জাস্ট মাধ্যমে ফিরে আসবে। তাহলে মাধ্যমে ফিরে আসলে কি হবে বলতো, সেটা কি আমরা বাইরে থেকে যদি তাকাই দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে আমরা জাস্ট, আচ্ছা এই বরাবর এই সেম জিনিসই ঘটবে। ঠিক আছে? তাহলে আমরা জাস্ট দেখতে পাবো এরকম একটা কি বৃত্তাকার শেপ বাইরে থেকে। এই ধরো এই বৃত্ত, এই সরি এই বাল্বটা কি লাল কালারের বাল্ব। ঠিক আছে? তাহলে এখানে দেখবো জাস্ট কি লাল কালারের একটা চাদর সিস্টেম, মানে গোল হয়ে আছে। ঠিক আছে? বাইরে থেকে। তাহলে আমরা এই বাকিগুলো দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। একই মাধ্যম, আমরা যদি এই মাধ্যমে থাকতাম বা পানিতে যদি কেউ ডুব দিয়ে থাকতো, তাহলে এগুলো দেখতে পারতো। বাট বাইরে থেকে জাস্ট কি দেখবে, এই বৃত্তাকার চাদরটা দেখবে। তো এইখানে, আচ্ছা ধরি এখানে একটা কি গভীরতা আছে, এইচ গভীরতা আছে। আর তাহলে এটা যদি বৃত্ত হয়, তাহলে এটা আমার কি হবে, ব্যাসার্ধ হবে। বুঝা গেছে? আচ্ছা, আর এটা যদি আমার থিটা হয়, আচ্ছা এখানেও যে কোণটা করবে এটাও কিন্তু থিটা সি। কেন? যে একান্তর কোণ বলতে একটা ব্যাপার ছিল। বুঝা গেছে? তাহলে আমরা যদি ট্যানটা বের করতে চাই, তাহলে কি লম্ব বাই ভূমি ট্যান। ঠিক আছে? তাহলে ট্যান থিটা সি হবে আমার কি আর বাই এইচ। তাহলে এইচটা, আচ্ছা আরটা কি হবে, আরটা হবে ট্যান থিটা সি ইন্টু এইচ। ঠিক আছে? আচ্ছা, আর কোশ্চেনে যেটা আসে সেটা বলে যে এই যে বৃত্তটার শেপটা হইছে রেড কালার বা যে কোনো হোয়াট এভার কালার, তো সেই কালারের তোমার ক্ষেত্রফলটা কি পরিমাণ হয়েছে। তো তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আমরা পাই আর স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। তো আর এর জায়গায় কাকে রিপ্লেস করব, জাস্ট এই যে ভ্যালুটা পাইলাম এটা দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে পাই ইন্টু এইচ টেন থিটা সি হোল স্কয়ার। ঠিক আছে? এই সূত্রটা সবাই লিখে নাও। তাহলে তোমরা জাস্ট কি কি দেখা লাগবে এই সূত্রের জন্য, দেখা লাগবে কত গভীরে আছে আর কি পরিমাণ কোণ করছে, আর তো পায়ের ভ্যালু তো সাম কনস্ট্যান্ট। বুঝা গেল? বাট এটা ঘোরা পেঁচা দিতে পারে, বাট তুমি মূল ব্যাপারটা তো বুঝছো, দেন হচ্ছে তুমি বের করে আনতে পারবা। বুঝা গেল?
এটা জাস্ট আমি সূত্রটা দেখা দিলাম। এখন এখানে জাস্ট ভ্যালু হাইট দেওয়া থাকলো 10, তারপরে থিটার কোণ দেওয়া থাকলো 30, তারপর তাহলে কি তোমরা ক্ষেত্রফল বের করতে পারবে না? পারবো অবশ্যই। ওকে, মুছে ফেললাম। এরপরে আমরা যে কনসেপ্টটা দেখব, আচ্ছা আমরা তো চশমা তো মোটামুটি কম বেশি সবাই পড়ি। তো যেখানে চশমাতে যে ব্যাপারটা খাটে সেটা হচ্ছে লেন্স প্রস্তুতকারী ফর্মুলা, ঠিক আছে? তো চশমা বানানো হয় আসলে এই ফর্মুলার উপর বেস করে। লেন্স মেকার্স ফর্মুলা লেখা থাকে বইপত্রে। আচ্ছা যাই হোক, তো এই ফর্মুলাটা কি? আচ্ছা ফর্মুলা লিখি তারপরে এক্সপ্লেনেশন দিচ্ছি। আচ্ছা এখানে এফ ব্যাপারটা কি? আমাদের প্রত্যেকটা চশমায় একটা নির্দিষ্ট ফোকাস লাগে। ওই যে আমরা ডাক্তারের কাছে গেলে তোমাদের টেস্ট দেয় যে তোমরা এত দূর থেকে এই ব্যাপারটা দেখতে পাচ্ছ কিনা, ABCD লেখা থাকে বোর্ডে। তো এই ব্যাপারটা আসলে তারা কি ঠিক করে? তারা আসলে তোমার ফোকাসটা দেখে যে তোমার ফোকাসটা কোন জায়গায়, সেই নিয়ম অনুসারে, ফোকাসের নিয়ম অনুসারে তোমার কি জাস্ট একটা লেন্স দেয়। তো সেখানে যে যেই মাধ্যমে লেন্স দেয়, আচ্ছা আমরা তো চশমা ইউজ করি, আমাদের চশমার বাইরের মাধ্যমটা কি? বাতাস মাধ্যম। তাহলে আমাদের যে লেন্সের বাইরের মাধ্যমটা থাকবে সেটা হচ্ছে কি μ1, আর লেন্সের নিজে একটা কি মাধ্যমে আছে। ধরো কাঁচের লেন্স হলো কাঁচ, তো সেখানে কি μ2টা হবে কি ওই লেন্সের যে বস্তুটা, সেই বস্তুর কি কি মাধ্যম আছে তার প্রতিসরাঙ্ক। আচ্ছা আর 1 তো 1ই। আর এইখানে যে জিনিসটা ধরো লেন্সটা হলো এমন, ঠিক আছে? তো এই প্রত্যেকটা লেন্সেরই আমরা ছোটবেলায় পড়ছি বক্রতার ব্যাসার্ধ বলতে একটা ব্যাপার আছে। কোনো একটা আচ্ছা আচ্ছা আমরা পড়তেছিলাম লেন্স মেকার্স ফর্মুলা। তো সেখানে আমরা জাস্ট দেখতেছিলাম যে লেন্সটা আসলে কিভাবে কিসের উপর ডিপেন্ড করে বানানো হয়। সেটা হচ্ছে আমাদের ফোকাসটা ডিটারমাইন করে বানানো হয়, কত দূরে ফোকাস পড়বে সেটার উপর। আর হচ্ছে কি আমাদের লেন্সটা কিসের তৈরি সেটার উপর ডিপেন্ড করে আসলে কি μ2। আর μ1 তো আমাদের বাতাস মাধ্যম, বা লেন্সটা আসলে কোন মাধ্যমে থাকবে, বাইরের আর কি এনভায়রনমেন্টটা। আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বলতে একটা ব্যাপার ছিল, একটা লেন্স আসলে কাটা হয়, ধরা হয় যে কোনো একটা সারফেস, তোমার কোনো একটা স্ফিয়ার টাইপ বা গোলক থেকে কাটা হয়, তো সেই গোলকের কি একটা ব্যাসার্ধ ছিল আসলে। তো এটা যদি দুইটা পাশ হয়, এটা যদি R1 হয় তাহলে এটা কি আমার R2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার লেন্সের দুইটা পার্টের কি বক্রতার ব্যাসার্ধ। তো এই বক্রতার ব্যাসার্ধের ভ্যালু দেওয়া থাকে, কিন্তু আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা R1 কখন প্লাস হবে মাইনাস হবে এটা নিয়ে আমাদের একটু প্রবলেম তৈরি হয়। সেটা বলে দেই কখন প্লাস হবে কখন মাইনাস হবে। আচ্ছা আমাদের যদি আলো এসে, ধরো এটা একটা কি আমাদের উত্তল পার্ট, ঠিক আছে? উত্তল অবতল এই ব্যাপারগুলো ক্লিয়ার আছে সবার? আচ্ছা চামচের তোমার যে বাইরের পার্টটা এটা হচ্ছে কি উত্তল, আর ভিতরের পার্টটা কি অবতল, ঠিক আছে? তো এটা আমাদের কি উত্তল পার্টটা, ঠিক আছে? তোমার আলো এসে যদি উত্তল পার্টে পড়ে, ঠিক আছে? তো উত্তল পার্টে পড়লে তোমার আরটা হবে কি পজিটিভ, বুঝা গেছে? দেন হচ্ছে কি এটা যদি আমার উভয় উত্তল লেন্স হয় তাহলে এরপরে আলো আসলে প্রবেশ করবে কোথায়? অবতল পার্টে। তাহলে এই ক্ষেত্রে তো এটার আরটা আবার কি R2, তো সেই ক্ষেত্রে R2টা কি হবে? R2টা মাইনাস হবে, বুঝা গেছে? তাহলে আমাদের কোন পার্টে আলোক রশ্মি এসে পড়তেছে এটার উপর ডিপেন্ড করে আসলে এখানে প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে, বুঝা গেছে? আচ্ছা তাহলে বলো এই যে উভোত্তল লেন্সের জন্য আমাদের সূত্রটা কি হবে বলো তো? এইখানে জাস্ট প্লাস হবে, কিন্তু এইখানে কি হবে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হবে, এখানে পরে কি প্লাস চলে আসবে, বুঝা গেছে? জাস্ট আমাদের দেখতে হবে যে
লেন্সটা কেমন, বুঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের আরেকটা টেস্ট দেই, দেখি তোমরা বলতে পারো কিনা। ধরো এরকম যদি একটা লেন্স থাকে, এরকম থাকলো, দেন হচ্ছে কি এরকম সরু লেন্স আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে R1 আর R2 এর ভ্যালুটা কত হবে বলো? সরি, মানে সাইনটা কি হবে, প্লাস না মাইনাস হবে? R1 এর সাইনটা কি হবে, R2 এর সাইনটা কি হবে? আলো এদিক থেকে এদিকে এসে পড়বে, সামনে কি দেখলো, R1 পজিটিভ, তারপরে এইখানেও কি উত্তল পার্ট, তাহলে R2 কি পজিটিভ, তাহলে কিন্তু সূত্রের কোনো চেঞ্জ আসবে না, বুঝা গেছে? তো এইরকম, বা এটা যদি আমাদের লেন্স হয়, এই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, R1 নেগেটিভ হবে, R2 কি হবে পজিটিভ, বুঝা গেছে? আসলে এটার উপর আমার কোন আলো কোন পাশ থেকে এসে কোথায় পড়তেছে এটার উপর ডিপেন্ড করে আমাদের কি আর এর সাইনগুলো চেঞ্জ হয়, বাট আর এর ভ্যালুগুলো দেওয়া থাকবে। ধরো R1 দেওয়া থাকবে 6 সেন্টিমিটার, R2 দেওয়া থাকবে কি 7 সেন্টিমিটার, এরকম ভ্যালু দেওয়া থাকবে, বাট সাইনটা কিন্তু ওরা বলে দিবে না, সাইন তোমার নিজে বুদ্ধি খাটা ইউজ করা লাগবে, বুঝা গেছে? তো তো চশমার পাওয়ার বলতে একটা ব্যাপার আছে, সবাই হয়তো জানো, বলে যে কত পাওয়ারের চশমা ইউজ করিস, এটা আসলে ডিপেন্ড করে ফোকাস কেমন ছিল ওই চশমার। তো এই যে 1/f, হ্যাঁ, তো এই ব্যাপারটাকে বলা হয় কি পি বা পাওয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে চশমার পাওয়ার। তো পাওয়ারের ফর্মুলাটা কি, পাওয়ার ইজ ইকুয়াল টু হবে 1/f, বাট এখানে খুব ভালো করে স্পষ্টভাবে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এফ এর ভ্যালুটা, ফোকাসের ভ্যালুটা সব সময় মিটার এককে, তাহলে মিটার এককে নিলে আমাদের পাওয়ারটা আসলে ডায়াপ্টার এককে বের হবে, ঠিক আছে? সেন্টিমিটারে হিসাব থাকলে এই ম্যাথ গুলাতে জাস্ট কনফিউজ করার জন্য, তোমাদের ভুল অ্যান্সার করার জন্য জাস্ট কি সেন্টিমিটার এরকম দেওয়া থাকতে পারে, তোমরা কিন্তু সেটা কি কনভার্ট করে নেবে কি মিটারে, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা জাস্ট মাথায় রাখতে হবে, এফ কি হবে সবসময় মিটারে হবে, দেন হচ্ছে কি এই মিটার ইনভার্স এই ব্যাপারটাকেই বলা হয় কি ডায়াপ্টার বা ডি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তো আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি তুল্য লেন্স, ঠিক আছে? তুল্য রোধ এই ব্যাপারগুলো পড়ছি আমরা। তুল্য রোধ ব্যাপারটা কি, জাস্ট কয়েকটা রোধ একসাথে করে একটা রোধের মতো তুলনা করা হয়, ঠিক আছে? ওই রকম তুল্য লেন্স আসলে কয়েকটা লেন্স একসাথে করলে দেন হচ্ছে একটা লেন্সের মতো যদি কাজ করে তাহলে কি সেটাকে বলা হয় তুল্য লেন্স। তো রোধের সমবায় যেমন তেমন কি লেন্সেরও সমবায় হয়। তো যেটা হয় যে তোমার এরকম যদি দুটো লেন্স তুমি পাশাপাশি রাখো, ঠিক আছে, আচ্ছা ওভারল্যাপ করবে না, এরকম থাকবে আর কি। তো এইরকম যদি দুটা লেন্স পাশাপাশি রাখার ফলে তোমার এই লেন্সটা যে কাজ করবে, ধরো আলো এখানে এসে এদিক গেল, তারপরে কি আলো জাস্ট কি বাঁকায় দিল এতটুকু, ঠিক আছে? তো এইটা কি করে অন্য একটা লেন্সও কি এই টাইপের কাজই করবে, ঠিক আছে? বাট যেটা হবে সেটা হচ্ছে এই দুইটা লেন্স মিলে আসলে কি করলো, একটা লেন্সের মতো কাজ করলো। তো এই ব্যাপারটাকে বলা হয়, যদি ধরি দুটো মিলে যদি তুল্য ফোকাস করলো কি ক্যাপিটাল এফ, তাহলে আসলে তাদের ইন্ডিভিজুয়ালি প্রথমটার জন্য F1 আর দ্বিতীয়টার জন্য কি F2 যদি ধরা হয়, তাহলে এটা কি জাস্ট যোগ করে দিলে এইভাবে আমাদের কি তুল্য লেন্সের ফর্মুলা বের হয়ে আসবে, ফোকাসের ফর্মুলা। তো এখন যদি বলে যে আসলে তোমার তুল্য লেন্স যেটা তৈরি করা হলো তার ক্ষমতা কতটুকু বা পাওয়ার কতটুকু, তাহলে জাস্ট এই ভ্যালুটাই আমার কি হবে ক্যাপিটাল পি হবে। আচ্ছা, এটা জাস্ট তুল্য লেন্সের যে সমবায় করলাম, দুটা লেন্স একসাথে করলাম সেটার কি পাওয়ারটা, তাহলে এদেরও কি ইন্ডিভিজুয়াল পাওয়ার আছে। আচ্ছা, 1/f1 এটাকে যদি P1 ধরি, এটার জন্য কি একটা পাওয়ার আছে অবশ্যই যেহেতু লেন্স, আর এটাকে P2 ধরি, তাহলে ক্যাপিটাল পিটা হবে P1 আর P2 কি যোগফল,
বুঝা গেছে? ওকে, এটা জাস্ট নট নেসেসারিলি যে তোমার দুইটা লেন্সই থাকবে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, আমি জাস্ট কি দুইটা দিয়ে দেখালাম। বুঝা গেছে? ওকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে যে, আচ্ছা এটা তোলা হইলে মুছে ফেলে। ধরো একটা সার্টেন দূরত্বে থাকলো, ঠিক আছে, জাস্ট লাগানো থাকলো না, এর মাঝখানে একটা কি ডি ডিস্টেন্স আছে, ঠিক আছে, এখনো কিন্তু কি দুইটা মিলে কি একটা লেন্সের মতো কাজ করবে, বাট এখানে জাস্ট আমার ফর্মুলায় চেঞ্জ আসবে। এই ডিস্টেন্সে থাকলে আমাদের যে লেভেলে আমাদের কি পাওয়ার থাকতেছিল বা ফোকাসে আলো পাঠাচ্ছিল সেই লেভেলে কিন্তু পাঠাবে না। আচ্ছা ফোকাস, আচ্ছা পাওয়ার ব্যাপারটা কি, এটা কি বুঝতে পারো তোমরা যে আমার পাওয়ার বলতে বোঝাচ্ছে আসলে আমাদের একটা আলোক রশ্মিকে কত দ্রুত ফোকাসে পাঠায় একটা লেন্স। বুঝা গেছে? ওই যে ওই দিন বলছিলাম যে একটা ভগ্নাংশের তোমার হরে যত ছোট ভ্যালু থাকবে এই পাঁচটা তত কি হবে, বড় হবে। তার মানে যত দ্রুত একটা লেন্স ফোকাসে আমার কি আলোক রশ্মিগুলো পাঠাবে তত বেশি তার কি হবে, পাওয়ার হবে। ঠিক আছে, এই যে লেন্সের সমবায়গুলো করা হয় আসলে মূলত এই যে ফোকাসে দ্রুত পাঠানোর জন্য আর কি টার্গেটটা। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি একটা ডিস্টেন্সে থাকে দুইটা লেন্স, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে সেটা লিখে নাও। 1/f হবে, সেটা হবে প্রথমটার পাওয়ার প্লাস, এগুলা কি পাওয়ার, কিন্তু 1/f মানে কি আসলে পাওয়ার অ্যাকচুয়ালি, মাইনাস d/f1 ইন্টু f2। ঠিক আছে, এই ডিস্টেন্সটা এখানে ইনক্লুড হবে এই সূত্রতে। আচ্ছা এটা তোলা হয়েছে। আচ্ছা বায়োলজি প্র্যাকটিক্যালে আমরা অনেক সময় আমাদের কলেজে দেখাইতো যে অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, তো অণুবীক্ষণ যন্ত্র আমরা কি করতাম আসলে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা একটা ছোট জিনিসকে খুব বড় করে দেখতাম। ঠিক আছে, তো এই ব্যাপারটা আসলে ওই যে যন্ত্রটা ওই যন্ত্রটাতে আমাদের লেন্সের ব্যবহার আছে। ঠিক আছে, তো ওগুলার নিয়ে এখন আমাদের এই চ্যাপ্টারে কিছু প্রবলেম আছে এবং থিওরি আছে, সেগুলো একটু কথা বলি সেগুলো নিয়ে। তো যেটা দেখা গেছে ওটার মূল বেসিকটা এরকম যে এটা যদি একটা লেন্স থাকে, ঠিক আছে, লেন্স কি, লেন্স দিয়ে আমরা ছোট জিনিস বড় করে দেখি সাধারণত। তো এখানে যদি আমাদের একটা অবজেক্ট থাকে, বস্তু থাকে এই সাইজের, ঠিক আছে, তো এখানে গিয়ে কি হয়ে যায় আসলে বড় হয়ে যায়, বাট উল্টা প্রতিবিম্ব দেখায়। ঠিক আছে, তো সেইরকম চিন্তা করা হয় এইভাবে। তো এই যে ডিস্টেন্সটা এটাকে ধরা হয় ইউ, ঠিক আছে, আর এটাকে ধরা হয় কি ভি। ওকে, আর এই যে আমাদের অবজেক্টটা বস্তুটা সেটাকে ধরা, সেটার লেন্থ যদি এল হয়, তো পরবর্তী কি যেটা বড় হয়ে গেল সেটা হচ্ছে কি এল প্রাইম। ওকে, তো এটা কি হয়ে গেছে, জাস্ট বড় হয়ে গেছে। বড় হওয়া মানে এটাকে বলা হয় ম্যাগনিফাই হওয়া। ঠিক আছে, তো ম্যাগনিফাই থেকে স্মল এমটা নেওয়া হয়েছে। তো এটা হিসাবটা করা হয় যে তোমার এল প্রাইম বাই এল, ধরো দ্বিগুণ বড় হয়ে গেল। ঠিক আছে, তাহলে এল টু, ধরো এটা ছিল 1 মিটার, তাহলে দ্বিগুণ হয়ে গেলে কি হবে 2 মিটার, তাহলে এখানে বসবে কি 1 আর এখানে বসবে 2, তাহলে আসলে কত গুণ করলো, দ্বিগুণ করলো। আসলে এটা এমটা আসলে কি করে যে কত গুণ বড় হয়ে গেছে এই ব্যাপারটা নির্দেশ করে। বুঝা গেছে? তো এখানেও এটাও ফ্যাক্ট কোন জায়গায় রাখতেছি এটার উপর ডিপেন্ড করে তোমার কতটুকু ম্যাগনিফাই হয় ব্যাপারটা। তাহলে এটারও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার এই যে ভি ইউ, এটা নিয়ে ফর্মুলা। ঠিক আছে, তো ভি ইউ নিয়ে যে ফর্মুলাটা সেটা হবে তোমার, এটা কি ছিল, এটা জাস্ট বড় বস্তুর জন্য, তো বড় বস্তুর জন্য যে দূরত্বটা ছিল সেটা আমাদের ভি হবে, আর ছোট বস্তুর জন্য যে দূরত্ব ছিল সেটা হচ্ছে ইউ। এটাও ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা একটু মুছে দিই, সূত্রটা লিখে ফেলো।
আচ্ছা, এই ক্ষেত্রে আমার ফোকাস কি হবে, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1/f। আচ্ছা, ফোকাস বের করতে বললে আমাদের যে এই পাশের যে হিসাবটা হবে সেটা কিন্তু উল্টায় দেওয়া লাগবে, এটা কি বুঝো? কারণ ফোকাসটা আসে কি 1/সামথিং আকারে, আমাদের যে রেজাল্টটা বের হয় সেটা কিন্তু আসলে পাওয়ার বের হয় অ্যাকচুয়ালি। তো পাওয়ারকে যদি আমি উল্টাই তাহলে কি হয়, ফোকাস বের হয়। কিন্তু বুঝা গেছে? এই এই জাস্ট এতটুকু বের করে রেখে দিও না, তাহলে কিন্তু ম্যাথ হবে না। বুঝা গেছে? আচ্ছা, তো এটার ফোকাস বের করতে গেলে যে এই ফর্মুলা আছে একটা 1/u আর 1/v। ইউটা কি ছিল, যে লক্ষ্যবস্তু থেকে লেন্সের দূরত্ব, আর ভিটা ছিল কি প্রতিবিম্ব থেকে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, তবে তোমরা অনুবীক্ষণ যন্ত্রে একটা একটা জিনিস খেয়াল করছো, অনুবীক্ষণ যন্ত্রে সেটা হচ্ছে ফোকাসিং করে, মানে দূরে নেয় কাছে নেয়, একটা ব্যাপার আছে। একটা স্ক্রু থাকে, ওটা নড়াচড়া করলে যে দূরে আসে কাছে আসে, এই ব্যাপারটা কি এটা একটু বলি। আচ্ছা, এটা কিন্তু জাস্ট এই বেসিকটা হচ্ছে কিসে খাটানো হয়, এই বেসিকটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে খাটানো, বাট এক্স্যাক্টলি অনুবীক্ষণ যন্ত্র কিন্তু জাস্ট এই শেপ থাকে না বা এই গঠন থাকে না। বুঝা গেছে? এই বেসিকের উপর ডিপেন্ড করে অনুবীক্ষণ যন্ত্র বানানো হয়েছে। আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, যেটা হয় তোমার অনুবীক্ষণ যন্ত্রে তাহলে কি হয় সেটা বলি। সেটা হচ্ছে এখানে একটা লেন্স থাকে, ছোট লেন্স থাকে, এখানে আরেকটা একটু বড় লেন্স থাকে, ঠিক আছে? তো এই আসলে এই লেন্সটা হচ্ছে ফিক্স থাকে, এটা ফিক্স থাকে, বাট এটা আমরা কি আগে পরে করি, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে অভি লক্ষ্য। আচ্ছা, আর এটার নাম হচ্ছে অভি নেত্র, ঠিক আছে? এরকম নাম কেন? আচ্ছা, আমাদের সামনে কি থাকে, আমাদের বস্তু থাকে, বস্তুটাকে কি বলা হয়, অবজেক্ট। অবজেক্টের বাংলা হচ্ছে মানে অভিলক্ষ্য, মানে অবজেক্টের কাছের লেন্স, ঠিক আছে? আর নেত্র, চোখের আরেকটা কি সুন্দর বাংলা হচ্ছে নেত্র, ঠিক আছে? আমরা আসলে রাখি কি চোখ এখানে, ঠিক আছে? দ্যাটস হচ্ছে কি, এটার নাম কি অভিনেত্র, ঠিক আছে? তো এইখানে যদি আমরা একটা বস্তু রাখি, সেই বস্তুটা কি হয়, আমরা কিন্তু কি বস্তুর কি উল্টা প্রতিবিম্ব দেখি না, এক্সাক্ট মানে সোজাটাই দেখি, সোজাটাই কিন্তু দেখি। তাহলে কিভাবে দেখি? তো একটা লেন্স কি করে, এই লেন্সটা কি করবে, এই লেন্সটা আমার বস্তুটাকে উল্টা প্রতিবিম্ব করবে, বাট বিবর্ধিত, ওকে? বাট এইটা এই বস্তুর কাছে কি, এইটা আবার কি এই বস্তুর কাছে অবজেক্ট, বা এখানে যেমন অবজেক্ট হিসেবে কাজ করতেছিল, এই লেন্সের কাছে কি এই ব্যাপারটা কি অবজেক্ট। তাহলে এখানেও ওরা কি করবে, জাস্ট কি উল্টা প্রতিবিম্ব করে, যেহেতু এখানে কি একটু বিবর্ধিত হয়ে আসবে, আর এটা আমরা কি চোখে দেখতে পাবো অ্যাকচুয়ালি। তাহলে এটা এত ছোট ছিল, এখানে কি বড় হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে অবজেক্টের জন্য আমরা এই যে প্রথমটার দূরত্ব ওই যে ফার্স্টে দেখতেছিলাম ইউ নট, ঠিক আছে? ইউ নট না, অ্যাকচুয়ালি ইউ ও আর কি, অবজেক্টের জন্য ও ইউজ করলাম, ওকে? তাহলে এটা কি হবে ভি ও, ওকে? আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে এটাই কিন্তু কি ইউ, মানে অবজেক্টের যে দূরত্ব, অবজেক্ট থেকে লেন্সের যে দূরত্ব সেটা। তাহলে যেহেতু আমরা নেত্রর ইংলিশ কি আই, তো এই কারণে আমরা এখানে ইউ এর জন্য কি ই ইউজ করি, আর এখানে ভি ই। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা কি করলো, ওই যে আমরা শিখতেছিলাম যে একটা বস্তু তোমার কত বেশি মানে বিবর্ধিত হয়ে গেল, এই সূত্রটা একটু শিখলাম, বলো তো কেউ সূত্রটা, কতটুকু বিবর্ধন হয় একটা বস্তু, একটু আগে ম্যাগনিফাইং এর এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। আরেকটা শিখছিলাম কিন্তু ভি বাই ইউ, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেহেতু আমরা বস্তুর দূরত্ব নিয়ে কাজ করিনি, জাস্ট কি দেখাইছি, তাহলে এটার জন্য কি হবে ভি নট বাই ইউ নট। আচ্ছা, তাহলে আবার এটার জন্য কি হবে, এটা যদি এম ওয়ান ধরি, এম টুর জন্য কি হবে ভিই বাই ইউ ই, ওকে? এখন ধরো এটা ছিল 1 মিটার, হ্যাঁ? তো এটা হয়ে গেল কি 2 মিটার, আর এখান থেকে এটা হয়ে গেল হচ্ছে
3 মিটার। এখন তোমার আচ্ছা একটু 4 মিটার, ঠিক আছে। তো এই ব্যাপারটা কি হলো, কত গুণ বিবর্ধিত হলো? 1 মিটার থেকে 4 মিটার হয়ে গেল, কিন্তু তাহলে 4 গুণ বিবর্ধিত হলো, বুঝা গেছে? তাহলে আলটিমেটলি তোমার যেটা হইলো যে m1 আর m2 গুণ করে দিলে আলটিমেটলি এটা কত গুণ হইলো এটা আমরা পাই, ঠিক আছে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে m1 আর m2 কে আমরা গুণ করে দিব, m1 ইন্টু m2 হবে তোমার ভি নট বাই ইউ নট, সরি, ইন্টু ভিই বাই ইউই। এই সূত্রটা মনে রাখো, এটা আমাদের ইউজ করা লাগে, বুঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। এই ব্যাপারগুলো বুঝলে দেন হচ্ছে সূত্রগুলো ইউজ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, গুণ কেন করলাম এটা কি বুঝতে পারছো কেউ? মানে গুণ কেন করলাম, প্রথমে ছিল কি 1 মিটার ছিল, পরে কি হয়ে গেল 4 মিটার। আচ্ছা, এই ব্যাপারটা কিভাবে হইলো? আসলে এই গুণ করলাম আসলে এই কারণেই, ভি নট বাই ইউ নট, এটা যদি আমি হিসাব করি বা হচ্ছে অবজেক্টের যে এল প্রাইম বাই এল দিয়ে যদি হিসাব করি, তাহলে যেটা হবে তোমার দ্বিতীয়তে কি হয়েছিল, মাঝখানে যে পার্টটা ছিল সেটা 2 ছিল, পরেরটা কি অবজেক্ট কি ছিল 1 ছিল। আচ্ছা, তারপরে কি হয়েছিল, এইখানে তোমার অবজেক্ট ছিল 2 গুণ আর তার কি 4 গুণ হয়ে যাচ্ছিল, তাহলে এই পার্টটা কি হলো 2 হলো। আচ্ছা, 2 গুণ 2 কি 4। দেখছো আলটিমেটলি যে অবজেক্টের যে যত গুণ বিবর্ধিত হচ্ছিল সেটাই কিন্তু কি পাওয়া গেছিল, এই কারণে আসলে আমরা গুণ করে দিয়েছিলাম, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যে ব্যাপারটা শিখবো, লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে প্রিজম, ঠিক আছে। তো প্রিজম ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমাদের 5টা তল থাকে এরকম প্রিজমের। ঠিক আছে, তো এরকম পারফেক্ট হয় নাই, আমি ড্রয়িং এ তো ভালো না, ঠিক আছে, মানে মাইন্ড করো না। বাট ব্যাপারটা হচ্ছে প্রিজম তো বুঝছোই আর কি, আমরা আসলে এই যে পার্টটু পুরাটুক দেখি না, আমরা একদম বাইরের থেকে তাকাই, ঠিক আছে। বাইরে থেকে তাকালে মনে হয় যেগুলা আমাদের যে ট্রায়াঙ্গেল প্রিজম আর কি, তো এই পার্টটা দেখি আমরা, আসলে ওই যেগুলো আমি আঁকাইলাম সেটা হচ্ছে ওই পাশে আছে। আমরা সে আগে যুগে মানে বাসা বাড়ি ছিল যেগুলো হচ্ছে যে ঢেউটিন টাইপ, তো এরকম ছিল কিন্তু বাসাগুলো, ঠিক আছে। তো ওই ঢেউটিনের যে বাসার উপরে পার্টটা, ওটা আসলে প্রিজমের শেপ, বুঝা গেছে। এই পাশে কি ত্রিভুজ থাকে এরকম, আর দুই পাশে কি এরকম প্যারালাল কি সামান্তরিক থাকে, আর ওই পাশে কি আয়তাকার শেপ থাকে। জাস্ট ওই পাশে আবার কি থাকে, একটা ত্রিভুজ থাকে। জাস্ট ওটার আমরা এই সাইড ভিউ এই পাশ থেকে তাকাচ্ছি, বুঝা গেছে। তো প্রিজমের তোমার একটু বড় করে আঁকাই, বেশ কিছু ড্রয়িং আছে, তো কোনটা কি জিনিস এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, আমাদের যদি এটা প্রিজমের সাইড ভিউ হয়, ঠিক আছে, তো সাইড ভিউ থেকে আমরা কি একটা ত্রিভুজ দেখতে পাবো জাস্ট, কিন্তু এটা একটা কি 3D অবজেক্ট, ঠিক আছে। ওই পাশেও কিন্তু আমাদের কি সেই পাশে। আচ্ছা, তো এটাকে বলা হয় কি প্রিজম কোণ, ঠিক আছে। উপরের যে অ্যাঙ্গেলটা করে রাখছে সেটা হচ্ছে কি প্রিজম কোণ। আচ্ছা, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমার একটা যদি এই ত্রিভুজটা যদি তোমার সমবাহু ত্রিভুজ হয়, তাহলে প্রিজম কোণ কত হবে বলো তো? 60 ডিগ্রি হবে, কারণ সবগুলো অ্যাঙ্গেলে কি আমার 60 ডিগ্রি করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা তো বুঝলাম প্রিজম কোণ এ।
আচ্ছা, আর বাকি অনেকগুলো কোণ আছে, সেগুলো আসলে কি বলি। তোমার আলো যদি এইভাবে এসে পড়ে, ঠিক আছে, ধরো এইভাবে এসে পড়লো, তো এই যে কোণটা এটাকে বলা হয়েছে I1, আপতন কোণ 1, ঠিক আছে। আই দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি শুরু থেকেই, আপতন কোণ। হ্যাঁ, তো একটা আপতন কোণের মানে হিসাব টিসাব করার ক্ষেত্রে আমরা সবসময় কি করি, ওই দুইটা মাধ্যম, এটা কি প্রিজম তো একটা কোনো মাধ্যমে আছে, কাজ বলো, যে যে মাধ্যমে আসলে প্রিজম বানানো হয়েছে যেটা দিয়ে, সেটার মাধ্যম আর কি। আর বাইরে কি আছে, আমাদের এনভায়রনমেন্টে ইয়ার আছে। তো আমরা দুই মাধ্যমের বিভেদ তলে কি করি, একটা লম্ব টানি, কিন্তু এটা কিন্তু আমরা শুরু থেকে করতেছিলাম, বুঝা গেছে, প্রতিসরণের ব্যাপারটা বোঝার জন্য। তো আচ্ছা, তো এখানে তোমার প্রতিসরণ যেহেতু ঘটনা ঘটছে, তো এটা কি এবার আবার চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যে কোণটা উল্লম্বের সাথে যে কোণটা করলো সেটাকে ধরলাম R1, ঠিক আছে। তো এই ব্যাপারটা কি, এখানে গিয়ে আবার কি বের হয়ে যাবে, ওকে। তো তাহলে এটা এখানেও কি এই বিভেদ তলেও আমরা একটা কি লম্ব টানতে পারি। তোমরা পারফেক্টলি ড্র করে নিও, বোর্ডে ড্র করা কিন্তু অনেক টাফ, ঠিক আছে। আচ্ছা, R2, আর এখানে যে উল্লম্বের সাথে যে কোণটা করলো I2, বোঝা গেছে। এতটুকু সবার ক্লিয়ার। আলো কি করলো, এই পাশ থেকে এসে প্রবেশ করলো, এগুলা কিন্তু কি উলম্ব ড্রয়িং, মানে বিভেদ তলে একটা লম্ব টানছি, জাস্ট এইটা আর এটা, আর এটা কি জাস্ট অ্যাঙ্গেলটা কি কোণে আপতিত হইলো উলম্বের সাথে। আচ্ছা, আর যেটা করলাম এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে কি প্রতিসরণ কোণ, আবার এই ক্ষেত্রে এটাই আমার কি আপতন কোণ, আর এটা জাস্ট কি প্রতিসরণ কোণ, বুঝা গেছে। তো অ্যাকচুয়ালি আলো যাওয়ার কথা ছিল কি, ওই যে আমরা এটা নিয়ে ডিল করি সবসময়, যে টেন্ডেন্সি কোন দিকে ছিল, ঠিক আছে। তো আলো যাওয়ার কথা ছিল এই বরাবর কিন্তু, ঠিক আছে। তো আলো যে এই বরাবর যাওয়ার কথা ছিল, সরি, তো এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ওই যে আমরা বিচ্যুতি কোণ করতেছিলাম বারবার, আলো কতটুকু বেগে গেছে, কোন জায়গায় যাওয়ার কথা ছিল, কোন জায়গা থেকে আসলে কোন জায়গায় যায় নাই, ওই ব্যাপারটা আমরা কি সবসময় ডিল করতেছিলাম বিচ্যুতি কোণ দিয়ে। সেটাকে এখানেও আমরা এই অ্যাঙ্গেলটা হবে কি আমাদের বিচ্যুতি কোণ, বুঝা গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, কোন জায়গায় অ্যাঙ্গেল তৈরি হলো, এটা কিন্তু তোমরা এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু, ঠিক আছে, যেই দিকে যাওয়ার কথা ছিল সেই দিকে যায় নাই যে অ্যাঙ্গেলটা, সরি, যে রেটা, সেটার মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা আমার কি বিচ্যুতি কোণ। তাহলে আমরা সাইডে লিখে ফেলি কোনটা কি, এ হচ্ছে আমাদের প্রিজম কোণ, তারপর I1 হচ্ছে আমাদের কি আপতন কোণ, I1, I2 আমাদের কি নির্গমন কোণ, মানে আলো নির্গমন হচ্ছে যে পাশ, নির্গমন কোণ, বুঝা গেছে। আর R1 ইনসিডেন্ট অনুযায়ী তোমার কি ভিতরে কখনো কখনো এটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর এটা কি দ্বিতীয় পার্টের জন্য কি আপতন কোণ, ঠিক আছে, ওটা লেখার দরকার নেই। তো হিসাবে দেখা যায়, আচ্ছা, আর ডেল্টাটা কি বললাম একটু আগে, বিচ্যুতি কোণ, বোঝা গেল। তো হিসাব করে দেখা যায় যে A ইজ ইকুয়াল টু হয় তোমার R1 প্লাস R2, ঠিক আছে। ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়, বইপত্রে এটা প্রমাণ আছে, বিশাল বড় প্রমাণ, তাই তার কারণে সময় স্বল্পতার কারণে দেখালাম না, বাট এটা হয় আর কি, ঠিক আছে। এই পিকচারটা ভালো করে বুঝতে হবে, নিজে নিজে ড্র করতে হবে প্রত্যেকটা পার্ট কোথায় কি, এই ব্যাপারগুলো বুঝতে পারলে আমাদের এই ম্যাথ প্রবলেমগুলো সলভ করা সহজ হবে। ছেলেপেলে আসলে বুঝেই না যে আসলে কোনটা কোন অ্যাঙ্গেল, অনেক হিজিবিজি তো অনেকগুলো অ্যাঙ্গেল, তো প্রত্যেকটা হচ্ছে কি আমাদের ডিস্টিংগুইশ করে পার্থক্য করে বুঝতে হবে আসলে কোনটা কি, ঠিক আছে। তো বিচ্যুতি কোণের ফর্মুলা আছে একটা, সেটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু হয় তোমার I1 প্লাস I2 মাইনাস তোমার R1 প্লাস R2, ঠিক আছে। তো একটু আগে আমরা কি দেখলাম যে R1 প্লাস R2 কে কি বলা হয়, এ বলা হয়। তো আমরা সূত্র কিন্তু বিভিন্নভাবে ইউজ করতে পারি, বুঝা গেছে। আচ্ছা, এখন আরেকটা যে কনসেপ্ট আছে, এই যে মিনিমাম বিচ্যুতি কোণ বা ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে একটা ব্যাপার আছে, মানে এটা আমি যখন আপতন কোণগুলা চেঞ্জ করতে থাকবো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে করতে মিনিমাম কত, মানে তার নিচে করা যায় না, ঠিক আছে। তো সেটা করতে গেলে আমাদের সেটার যে ফর্মুলাটা সেটাও আমাদের লাগে,
সেটা আমি বলি যে এই ফর্মুলাটা কি হবে। সেই ফর্মুলাটা হয়, এটা কিন্তু মিনিমাম বিচ্যুতি কোণ, এটা জাস্ট কি বিচ্যুতি কোণ, কিন্তু এটা সর্বনিম্ন কি বিচ্যুতি কোণ। সেটা হয় তোমার a ইন্টু মিউ মাইনাস 1। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা মেইন ফর্মুলা যেটা লিখি নাই, প্রিজমের একটা কি প্রতিসরণাঙ্ক আছে। প্রিজমের যে বস্তুটা, কি বস্তু দিয়ে বানানো, তার কি একটা প্রতিসরণাঙ্ক আছে, তাই না? তো সেই প্রতিসরণাঙ্ক কি হবে, সেই প্রতিসরণাঙ্কের ভ্যালু কি হবে, সেটা হচ্ছে এখনো আমরা লিখি না। এই সূত্রগুলো লেখা শেষ হলে বলো, দেন হচ্ছে ওটা লিখে দিই। আচ্ছা, মুছে দিলাম নাকি? সূত্রগুলো কিন্তু তোমার তৈল, মানে তোমার ভার্সিটিতে তুমি তোমার যদি মাথায়, হ্যাঁ, যত সূত্র আছে সেগুলো যদি মাথায় থাকে, আলটিমেটলি চান্স পাওয়া কোনো ব্যাপার না। সূত্রগুলো এত এত সূত্র, তোমার সবগুলো যে কম্বাইন করো, ফিজিক্সে ধরো 300 সূত্র, ঠিক আছে, আর বেশি না ধরো, কম ধরলাম, ওই শর্টকাট টটকাট বাদ দিয়ে ধরো 100 সূত্র, ম্যাথে ধরলাম 100, ঠিক আছে, দেন হচ্ছে কেমিস্ট্রিতে 50 ধরলাম, 250 সূত্র মাথায় রাখা মানে কি জটিল একটা ব্যাপার কিন্তু। তো তোমরা সূত্রগুলো বুঝবা, বুঝলে দেন হচ্ছে অটোমেটিকলি মাথা থাকবে। আর তোমাদের, আমি যেটা করছিলাম, আমার হচ্ছে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে আমি হচ্ছে সূত্রগুলো আলাদা করে রেখে রেখে দিয়েছিলাম, জাস্ট দেখা পরীক্ষার আগে জাস্ট দেখে নিতাম, তাহলেই মানে কাজে দিত আর কি। তোমরা এটা করতে পারো, সূত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আলটিমেটলি কে কতটা জানলো এটা কিন্তু খুব বেশি দেখে না। ইউনিভার্সিটি দেখে কি তুমি অল্প সময়ে কতগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারলা। তো সূত্রগুলো যদি তুমি যত বেশি ইউজ করতে পারবা ভালোভাবে, তত বেশি কি দ্রুত অ্যান্সার করে, ম্যাক্সিমাম অ্যান্সার করে, রাইট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, দেন হচ্ছে কি চান্স হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা যে ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, যে এটার যে প্রতিসরণাঙ্ক হবে সেটার ফর্মুলাটা লিখে ফেলি। এটা মিউ দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলো তো? মিউ দিয়ে কি বোঝাচ্ছে? কার প্রতিসরণাঙ্ক? সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। ডেল্টা এমটা কি একটু আগে বলছিলাম বলো তো? ন্যূনতম বিচ্যুতি কোণ। আর এটা ডিভাইডেড হবে সাইন জাস্ট এ বাই 2। ঠিক আছে, খুব ফেমাস একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে অনেক ম্যাথ সলভ করে ফেলা যায়, ঠিক আছে। তোমার এখানে জাস্ট কি আছে, ভ্যারিয়েবল গুলা কি আছে দেখো তো, এ আছে, আর কি জাস্ট ন্যূনতম বিচ্যুতি কোণ। যদি না দেওয়া থাকে ন্যূনতম বিচ্যুতি কোণ, আমরা কিন্তু বের করতে পারি, ঠিক আছে। বলতো এটার যদি না দেওয়া থাকতো তাহলে এটার বদলে কি লিখতাম? ডেল্টা এম এর বদলে কি লিখতাম বলতো? একটু আগে লিখছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে প্রিজম কনসেপ্ট